নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় বৃষ রাশির বর্ষফল 2024 জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত প্রতিটি মাসের বর্ষফল আলোচনা করব। ভিডিওটা বড় হবে, মন দিয়ে শুনবে। যদি ভিডিও একদিনে শুনতে না পারো তো 3 দিনে শুনবে, কিন্তু শুনবে। যা বলবো তা তোমাদের ভালো লাগবে, এটা আমার গ্যারান্টি রইল। যা বলবো তা মিলবে, এটা আমার গ্যারান্টি রইল। তো এই বৃষ রাশির জন্য বলবো 2024 শশ মহারাজযোগের বছর, শুভ বছর, রাজযোগের বছর। অনেক দিন পরে এরকম একটা সুযোগ এসেছে তোমাদের জীবনে, যে সুযোগটাকে কাজে লাগালে তোমাদের সমস্ত মনোবাসনা পূর্ণ হবে, সমস্ত দিক থেকে তোমরা সফল ও বিজয়ী হবে। এটা হলো এক কথায় এই বছরের বর্ষফলের সংক্ষিপ্ত বৃত্তান্ত। বিস্তারিত আলোচনা করব, তবে তার আগে বলবো যারা নতুন এলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর বলবো যে ভিডিওটা মন দিয়ে শুনবে, সবটা শুনবে, শেষ পর্যন্ত শুনবে, আর সব কিছু শুনবে। প্রথমে বলবো রাশির বৈশিষ্ট্য, কারণ আমি মনে করি যে রাশির বৈশিষ্ট্য জানা খুব দরকার। এটা বর্ষফলের ভিডিও, যেহেতু ভিডিও লম্বা হবে, রাশির বৈশিষ্ট্য জানা দরকার এবং বলাও দরকার। কারণ আমি মনে করি যে যদি আমরা নিজেকে জানি, যদি নিজের রাশির সম্বন্ধে ভালোভাবে জানি, তাহলে আমি অপর ব্যক্তিকে, অর্থাৎ আমার সামনের যে ব্যক্তি আছে, সেই যে রাশির যে লগ্ন লোক হোক না কেন, তাকে আমি ভালো করে বুঝতে পারবো, তার সঙ্গে আমি ভালো করে হ্যান্ডেল করতে পারবো। তার সঙ্গে যে কোনো সম্পর্কে যদি আমি আবদ্ধ হই বা লিপ্ত হই, তাহলে সেই সম্পর্কটাকে ভালোভাবে বজায় রাখতে পারবো। তাই মনে করি যে নিজেকে জানা আগে প্রয়োজন, নিজের রাশিকে জানা প্রয়োজন আগে, তাহলে আমি অপরকে ভালোভাবে বুঝতে পারবো। এই হলো এর উদ্দেশ্য। তাই আমি কিছু জিনিস নোট করেছি, সেই বিষয়গুলো আমি ধীরে ধীরে বলবো। তারপর তোমরা সেগুলো মেলাবে, নিজের সঙ্গে রিলেট করবে। আমি তোমাদেরকে প্রমিস করতে পারি যে তোমাদেরকে ফিল করাবো, তোমাদেরকে বোঝাতে সাহায্য করব যে সত্যি অ্যাকচুয়ালি তোমরা কি, অর্থাৎ বৃষ রাশির মানুষ হিসাবে তোমরা কি। তো বৃষ রাশিকে বলি, বৃষ রাশি কালপুরুষের দ্বিতীয় রাশি। কালপুরুষ মানে মেষ থেকে নিয়ে যে মীন রাশি পর্যন্ত যে রাশিচক্র, সেই রাশিচক্রের দ্বিতীয় রাশি হলো মেষের পরে বৃষ রাশি। বৃষ রাশি এর অধিপতি শুক্রদেব দৈত্যদের গুরু শুক্রাচার্য। তো এই শুক্রের রাশি হলো বৃষ রাশি। বৃষ রাশি স্থির রাশি, পৃথিবী রাশি। পৃথিবী রাশি মানে হলো, স্থির রাশি মানে হলো, প্রথমে বলি স্থির রাশিটা কি। এর মধ্যে সবসময় স্থির বা একটা অচল অবস্থা বর্তমান থাকে, মানে রক্ষণশীল, গোঁড়া, একটু কনজারভেটিভ বা অর্থোডক্স মাইন্ডের হয়। অর্থাৎ নতুন কোনো চিন্তাভাবনা বা নতুন কোনো নিয়মকে এরা সহজে মানতে পারে না। এরা নিজের খেয়ালে বা নিজের বিশ্বাসে অটল থাকতে ভালোবাসে। স্থির ভাবটা সবসময় এদের ক্যারেক্টারে দেখা যায়। আর এরপর বলি যে পৃথিবী রাশি। পৃথিবী রাশি মানে কি, মানে পৃথিবী তত্ত্বে ভরপুর এই রাশির বৈশিষ্ট্য। পৃথিবী তত্ত্ব মানে হলো যে পৃথিবী মা পৃথিবীকে তোমরা জানো যে কেমন, সে ধারণ করে, সবসময় ধারণ করে, লালন করে, ভরণ করে, পোষণ করে, এবং তার অসীম সহ্য শক্তি। এই সহ্য শক্তির দ্বারাই তিনি এই পৃথিবীর মধ্যে সমস্ত জীবকুলকে বাঁচিয়ে রেখেছেন, লালন পালন করার ক্ষমতা তিনি রাখেন। আর এই সহ্য শক্তিটাই তার একমাত্র প্রাণ শক্তি, তার বেঁচে থাকার শক্তি। তো এই রকম সহ্য শক্তি, প্রাণ শক্তি নিয়ে বৃষ রাশির মানুষরা জন্ম নেয়, যেটা তাদের সহজাত ক্ষমতা। এই ক্ষমতার বলে তারা নিজের জীবনকে প্রতিষ্ঠা করে, সবার সামনে নিজেকে তুলে ধরে এবং শেষে ঈশ্বর লাভ করে। তো এই হলো এই বৃষ রাশির পৃথিবী তত্ত্বের বৈশিষ্ট্য। মাতা পৃথিবীর মধ্যে সমস্ত কিছু সহ্য করার ক্ষমতা থাকে, সমস্ত কিছু তিনি ভালো মন্দ, শুভ অশুভ সব কিছু ধারণ করেন। বৃষ রাশির মানুষেরাও তাই। তার মানে সে কি করবে, সমস্ত মানুষের বোঝা সে বইবে, সমস্ত মানুষের নেগেটিভিটি পজিটিভিটি তার মধ্যে থাকবে। এবং যদি কোনো মানুষ তাকে কনভিন্স করে, সেটা পজিটিভিটি হোক, সেটাও ধারণ করবেন। যদি কোনো মানুষ নেগেটিভিটি তাকে কনভিন্স করেন, নেগেটিভিটি তার মধ্যে দান করেন বা করে ট্রান্সফার করে, তাহলেও তিনি সেটা ধারণ করতে পারবেন এবং তার মধ্যে সেই গুণটা থাকে। রোগের গাড়ি হয়, অর্থাৎ বৃষ রাশির মানুষরা হয় রোগের গাড়ি। তার মানে তার দেহে বেশিরভাগ রোগ থাকবে। পৃথিবী মাতা কি, যে সবার পয়জন বা বিষ নিয়ে তিনি দিব্যি থাকেন।
থাকেন তিনি দিব্যি, কিন্তু ভেতরে ভেতরে থাকে তিনি অসুস্থ, ক্ষয়প্রাপ্ত। সেই রকমই হয় বৃষ রাশির মানুষেরা। একটা সময় গিয়ে একটা সময়ের পর থেকে তাদের শরীর উপর থেকে দেখা যায় ভালো, কিন্তু ভিতর থেকে ফাঁপা ফোঁপড়া, কিচ্ছু নেই, এরকম একটা শরীর নিয়ে তারা জন্ম নেয়, আর রোগ তাদের থাকে সঙ্গী। এই হলো ব্যাপার। তো এর মধ্যে হতাশ হবার কিছু নেই, ভালো গুণও আছে। আমি ভালো গুণগুলো এবার বলতে শুরু করব, তখন দেখবে হ্যাঁ সত্যি করেই কেন বৃষ রাশি সবার থেকে আলাদা রাশি, সবার থেকে উত্তম রাশি। এই রাশিতে জন্ম নেওয়ার জন্য দেবতারা অপেক্ষা করে থাকে, দেবতারাও আকাঙ্ক্ষা করে থাকে, দেবতারাও চান যে এই রাশিতে তাদের জন্ম হোক। আর ভগবান শ্রীকৃষ্ণের রাশি এটা, তো সবার থেকে আলাদা হবেই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তো এই রাশি বড় প্রিয় রাশি। তো এটাকে শোনো তোমরা, এটাকে আরও আমি কিছু কিছু জিনিস নোট করেছি, তো সেগুলো তোমরা একটু শোনো। এদের গায়ের রং বেশিরভাগ শুভ্র বর্ণ, অর্থাৎ শ্বেত বর্ণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এদের স্বভাব হচ্ছে ধীর স্থির, একটু ভীরু প্রকৃতির, জেদি হয়, উচ্চভিলাষী মানে অ্যাম্বিশাস, পরিশ্রমী হয়, স্থির প্রতিজ্ঞাকারী, তীক্ষ্ণ বুদ্ধি হয়ে থাকে, মন বড় কোমল, প্রেম প্রীতি স্নেহ মমতা ভালোবাসা থাকবে, সৌন্দর্য ভোগ করার একটা কামনা থাকবে, কামনা বাসনা এদের মধ্যে খুব বেশি থাকে। এরা জ্ঞানী হয়, ক্রিয়েটিভ হয়, সৃষ্টিশীল হয়, আবার মিষ্টি কথা বলতে পারে, বেশ ব্যক্তিত্ব সম্পন্ন হয়, কঠিন সংঘর্ষে এরা বিচলিত হয় না, যে কোনো ধরনের পরিস্থিতিতে এরা শান্ত থাকতে পারে, এরা কর্মকে ধর্ম মনে করে, একটু অলস, কিন্তু কর্ম যখন করতে হবে বা যে কোনো কর্মে এরা লিপ্ত হবে, তো সেই কর্মকে ফিনিশ করেই ছাড়ে। আর কর্ম তাদের ধর্ম যেহেতু, তাই প্রচণ্ড পরিশ্রমী, ফিনিশ করেই ছাড়ে। আর এরা হচ্ছে যে এমন কর্মী মানুষ যে যদি নিজের কর্ম করতে যেটাকে মনে করবে যেটা আমাদের কর্তব্য, সেই কর্তব্যের জন্য নিজের জীবন দিতেও পিছপা হবে না। এরা এমন একটা মানুষ, উদার মনের মানুষ, মহৎ মনের মানুষ। এরা মানুষকে দেখে চিনতে পারে, অর্থাৎ তার মধ্যে কি প্রবৃত্তি আছে, অর্থাৎ মানুষটা কি প্রবৃত্তির, সৎ না অসৎ প্রবৃত্তি, সেটা দেখে এরা চিনতে পারে। আচ্ছা, সৎ বা অসৎ বিচার করার বুদ্ধিটা তীক্ষ্ণ থাকে, ভেবেচিন্তে কাজ করে, চিন্তাভাবনা করে কর্ম শুরু করে, আর কিছু না কিছু কাজে এরা সবসময় নিযুক্ত থাকে বা ব্যস্ত থাকে। মানে এরা হচ্ছে জীবনের প্রতিষ্ঠা লাভ করতে খুব ভালোবাসে, জীবনের প্রতিষ্ঠা লাভ করাটাই এরা জীবনের সব কিছু মনে করে। সমস্ত সময়টা এরা ভালো কোনো কাজে বা সৃষ্টিশীল কাজে নিজেদেরকে নিয়োগ করে রাখে। তবে এদের রাগ খুব মারাত্মক, রেগে এরা সাধারণত যায় না, খুব ঠান্ডা মাথার মানুষ, প্রচণ্ড ঠান্ডা মাথার মানুষ এরা, যে কোনো কন্ডিশনে এরা চুপচাপ থাকে, শান্ত থাকে, নিরীহ মানুষ। কিন্তু যদি রেগে যায়, কখনো কোনো কারণে কারো দ্বারা রেগে যায়, তাহলে কিন্তু মারাত্মক রাগী হয়, তখন জিনিসপত্র ভাঙচুর করে, চারিদিকে যা পায় তছনছ করে দেয়। এদের একটা গুণ বলি, খুব ভালো লাগে এই গুণটা আমার। এরা হচ্ছে শিবতত্ত্বে ভরপুর একটা রাশির মানুষ। আগে বলি কেন শিবতত্ত্ব বললাম। প্রথম হচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য, এর ইষ্ট দেবতা ভগবান ভোলেনাথ আর আমাদের মাতা পার্বতী। ইষ্ট দেবতা ভোলেনাথ যখন হয়েছেন, তখন ইষ্ট দেবতার সব কিছু গুণকে তিনি অ্যাবজর্ব করে নিয়েছেন। আর এই রাশির মধ্যে ইষ্ট দেবতার অর্থাৎ ভোলেনাথের যে বাহন নন্দী মহারাজ, ওই নন্দী মহারাজের সিম্বল ষাঁড় তিনি রাশির প্রতীক হিসাবে গ্রহণ করেছেন দৈত্যগুরু শুক্রাচার্য। তো এই নন্দী মহারাজের সমস্ত গুণ কিন্তু এই রাশির মধ্যে বর্তমান। এই রাশির লোকদের একটা কথা বলবো যে এই গুণটি আমার খুব ভালো লাগে। কীরকম? ধরা যাক নন্দী মহারাজ কি করছেন, তিনি সাধক, তিনি তপস্বী, তিনি ভক্ত, তার প্রভুর জন্য তার মন থাকে সর্বদা একদম প্রভুর নিষ্ঠ, মানে প্রভুর প্রতি একেবারে সমর্পিত মন, নিবেদিত প্রাণ, তার প্রতি ধ্যানমগ্ন। প্রভুকে লাভ করাই তার একমাত্র লক্ষ্য, ওটাই তার ধর্ম, ওটাই তার কর্ম। এই যে নন্দী মহারাজ জগতে যা কিছু হোক না কেন তার প্রভুর দিকে সর্বদা চেয়ে থাকে, সর্বদা দৃষ্টি থাকে তার প্রভুর দিকে, প্রভুর ভালো মন্দের ওপর তার একটা খেয়াল থাকে, নজর থাকে, তার ভক্তি থাকে, ভালোবাসা থাকে।
প্রভু যখন ধ্যানমগ্ন অবস্থায় ধ্যান করছেন প্রভু ভোলেনাথ, তখন নন্দী মহারাজও ওদিকে তাকিয়ে থাকবে কখন আমার প্রভু জাগবে, কখন প্রভু তাকে কিছু নির্দেশ করবে, কিছু আজ্ঞা দেবে, কিছু কর্ম দেবে। ওই অপেক্ষায় থাকে। এই অপেক্ষাটা এমনই যেন তাকেও মনে হয় সেও যেন ধ্যানমগ্ন অবস্থায় আছেন। এই যে ধ্যান করা, এই যে ধ্যানী হওয়া, এই যে কোনো বিশেষ কর্মে নিজেকে নিয়োজিত করা, নিবেদিত প্রাণ হওয়া, সমর্পিত মন হওয়া, এটা একমাত্র বৃষ রাশির মানুষরাই পারে। এই যে নন্দী মহারাজের গুণ, নন্দী মহারাজ একটা ষাঁড়। ষাঁড়কে দেখেছো তোমরা কীরকম কীরকম থাকে? ষাঁড় থাকে সবসময় নিজের ধ্যানে মগ্ন। সে নিজের কর্মে সবসময় ব্যস্ত থাকে। ভিড় যতই হোক না কেন, বেনারসের গলিতে দেখেছো ষাঁড় থাকে, অনেক ষাঁড় থাকে। কত ভিড়, কত লোকজন, কত হই হল্ল, তার মধ্যেও ষাঁড়গুলো এমনভাবে বিচরণ করে যে মনে হয় যে তারা যেন ওই গলিতে, ওই পথে, ওই অত ভিড়ের মধ্যে তারা তাদের প্রভুকে, তারা ইষ্ট দেবতাকে খুঁজছে, অন্বেষণ করছে। সর্বদা প্রভুর প্রতি তারা ধ্যানমগ্ন। হ্যাঁ, জীবন ধারণের জন্য তাদেরকে বিচরণ করতে হয়, কিছু খাদ্য গ্রহণ করতে হয়, তবে তার বাইরে কিন্তু তাদের আর কোনো দুনিয়ার সঙ্গে মতলব নেই। যখন ওই ষাঁড় বিচরণ করে তখন ওই হই হল্লা, এত লোকজনকে ওরা কি আর করে না, ওরা নিজের মতো করে চলে, ঘোরে ফিরে। কিন্তু যদি কখনো ওই ষাঁড়কে কেউ রাগায়, উত্তেজিত করে, বিরক্ত করে, ওই ষাঁড়ই যদি এমন তেড়ে আসবে, ওই তখন তার লণ্ডভণ্ড করে দেবে চারিদিক। তার ক্রোধ থেকে কেউ বাঁচবে না। সে একদম রেগে গিয়ে তছনছ করবে, প্রলয় কাণ্ড করবে, তাণ্ডব লীলা করবে। এই হলো তার বৈশিষ্ট্য। তাই ওদেরকে রাগিও না। বৃষ রাশির মানুষদের কখনো রাগাবে না। যেমন বৃষ রাশির মানুষদের আরেকটি জীবের সঙ্গে আমি তুলনা করি, সেটা হলো গোখরো সাপ। গোখরো সাপ তোমরা জানো, একটা কোবরা টাইপের সাপ। তো এই কোবরা হলো আমাদের, এই যে গোখরো সাপটা আমাদের অনেকে কেউ শঙ্খচূড়ও বলে। তো এই কোবরা বা গোখরো সাপ শিবের মাথায় থাকে, বা মাথায় নয়, গলায় থাকে। তো এটা শিবতত্ত্বে ভরা একটি মানে চরিত্র বা জীব। শিবতত্ত্বে এমনই গুণ যে এরা সহজে কারোর দ্বারা বিচলিত হয় না, খুব ঠান্ডা মাথার হয়, খুব শীতল মানে ব্রেন, সর্বদা প্রভুর দিকে তারা নিবিষ্ট চিত্ত। এই গোখরো সাপ খুব শান্ত, খুব শান্ত। খোঁচাবে কিছু করবে না, খোঁচাবে কিছু করবে না। কিন্তু যদি কখনো সহ্যের সীমা অতিক্রম করে, যদি কখনো তার মধ্যে প্রতিশোধ স্পৃহা জেগে ওঠে, যে ঠিক করে নেয় যে ওকে এবার আর আমার সহ্যের সীমা ছাড়িয়ে গেছে, ক্রোধের সীমা ছাড়িয়ে গেছে, এবার বদলা নেব, তো বদলা নিয়েই ছাড়বে। দুনিয়ার যে কোনো প্রান্তে ও লুকিয়ে থাকুক, ওকে বদলা নিয়েই ছাড়বে, ওকে শেষ করেই ছাড়বে। এই হলো গোখরো সাপের চরিত্র, এই হলো বৃষ রাশির চরিত্র, এই হলো শিবতত্ত্বে ভরা মানুষ বা জীবের চরিত্র। এই শিবতত্ত্বে ভরা জীবের চরিত্র হলো বৃষ রাশি। বৃষ রাশির মানুষরা এইরকমই হয়, আপনি ধুন মে মগন, মস্ত মগন। তো এই রকম ধরনের দারুণ স্বভাবের মানুষরা, উত্তম স্বভাবের মানুষরা, ঠান্ডা মাথার মানুষেরা হয় শিল্পী, হয় নাট্যকার, হয় সাহিত্যিক, হয় গায়ক, হয় নায়ক, হয় অভিনেতা, হয় নৃত্যশিল্পী। এই রকম টাইপের মানুষেরা ক্রিয়েটিভ হয়। জন্মগত এরা এই গুণগুলো নিয়ে আসে, জন্ম থেকে এদের এই ট্যালেন্ট থাকে, এই প্রতিভা থাকে, সুপ্তভাবে থাকে। যদি কখনো এই প্রতিভাকে বিকাশ করার সুযোগ এরা পায়, তো দুনিয়ায় তারা নিজেদের প্রতিভাকে তুলে ধরার সুযোগ পায় এবং তাদেরকে এই প্রতিভার দ্বারা তারা পরিচিতি লাভ করে এবং দুনিয়া দেখে অবাক হয়ে যায়, এই লোকটা দারুণ লোক। বৃষ রাশির লোকেরা বেশিরভাগই যারা কলাকুশলীর জগতে প্রতিষ্ঠা লাভ করেছে, তারা বেশিরভাগই বৃষ রাশির মানুষ। এমন ছবি আঁকবে, ছবি আঁকাতে একবারে মগ্ন থাকবে, চারিদিকে কিছু হচ্ছে না হচ্ছে বা কার কি হলো না হলো ওর কোনো দেখার দরকার নেই, বা ওদিকের মন থাকবেই না। যদি কখনো বৃষ রাশির মানুষকে বলা হয়, ভাই তোমাকে সারাদিন একা থাকতে হবে, একা নির্জন জায়গায় একা
কোনো কথা না বলে দিনটাকে কাটাতে হবে। তো সে বলবে, হ্যাঁ তাই নাকি, বাহ কী মজা, চলো কোথায় হবে, কোথায় যেতে হবে বলো, কী কাজ করতে হবে বলো, আমি করব। তো সে একবারে আনন্দে, সদা আনন্দে, মানে একবারে সানন্দে ওই কাজটা সে গ্রহণ করবে। কী কাজ? বলা হলো যে ভাই তোমাকে একটি বই দেব, গল্পের বই দেব, বা হয়তো গান শোনার জন্য কিছু একটা ক্যাসেট দেব বা টেপ রেকর্ডার দেবো, চলো ওই নদীর পাড়ে গিয়ে তুমি একা থাকবে, আমার ওইখানে কাজটি করে দেবে, কেউ থাকবে না, কেউ কথা বলার থাকবে না, তো ওই তুমি বইটি নিয়ে থাকবে অথবা ওই গান শুনে থাকবে। তো বৃষ রাশির মানুষ পারবে ওই নির্জন নদীর প্রান্তে গিয়ে সারা দিন কাটিয়ে দিতে আর বইটি নিয়ে থাকতে, বই পড়বে তো বই পড়বে, সারাদিন ওই মগ্ন থাকলো। এইরকম টাইপের মানুষেরা, কাউকে দরকার নেই, নিজের গান শুনছে তো নিজের পায়ে পা দোলাচ্ছে আর গানটা শুনছে আর কল্পনার জগতে ভেসে যাচ্ছে, ওই নিজের ধুনে মগ্ন থাকে। এই হলো এদের স্বভাব। এই মানুষগুলো না সহজে ধ্যান যদি এরা করে সহজে ঈশ্বর প্রাপ্তি করতে পারে, সহজে খুব সহজে ঈশ্বর লাভ করতে পারে। একটা কথা বলে রাখি, এরা নির্জনে থাকা এরা খুব ভালোবাসে, এবং এটা হলো ঈশ্বরকে লাভ করার একটি লক্ষণ, শুভ লক্ষণ। একা তারাই থাকে যাদের মধ্যে দৈবিক অনুভূতি আছে, এবং ঈশ্বর তাদেরকেই একা করে রাখে যারা তার প্রিয় হয়। এরা ঈশ্বরের বড় প্রিয় সন্তান। তাই তোমাদেরকে বলবো যে জীবনে যতই ঘাত প্রতিঘাত আসুক না কেন, কখনো নিজের লক্ষ্য থেকে বিচলিত হবে না, লক্ষ্য থেকে ভ্রষ্ট হবে না, নিজের লক্ষ্যে এগিয়ে যাও। আসবে বাধা, আসবে সমস্যা, আসবে কষ্ট, কিন্তু তবুও লক্ষ্যে এগিয়ে নিয়ে যাও নিজের কাজকে, আর নিজের মনকে, লক্ষ্যে স্থির থাকো, সেই অনুযায়ী কাজ করো, দেখবে তোমাদের কাজ একদিন স্বীকৃতি পাবে। এই কাজের দ্বারাই তোমাদের মান সম্মান বাড়বে, অর্থ লাভ হবে, এটা নিশ্চিত। তোমরা জাত শিল্পী, জন্মগত শিল্পী, তোমাদের মধ্যে সেই গুণ আছে। এই শিল্প, এই কলা যা তোমাদের ভেতরে অলরেডি থাকে, অটোমেটিক থাকে, সেই কলার দ্বারা মানুষ তোমাদের বলবে, আরে ভাই সে দারুণ কলাকার আদমি, তো এই শিল্পী লোক, একদম বিন্দাস লোক, এ যেখানেই থাকবে সবাইকে নিয়ে মাতিয়ে তুলবে। রঙিন মানুষ, যেখানেই যাবে না 5 জন লোক ওকে আলাদা করে চিনতে পারবে, আরে বাস দারুণ দিলদার লোক, তো একদম সবাইকে নিয়ে মাতিয়ে থাকবে, গানে গল্পে কবিতায় ছন্দে একবারে সবসময় মাতিয়ে রাখবে সবাইকে। এই এমনই মানুষেরা, সবার থেকে আলাদা, আর সবাই আলাদা করে চিনতে পারে। এই মানুষটার মধ্যে রসিক মানুষ, এমন কথা বলবে সবাই শুনবে। এই হলো বৃষ রাশির মানুষ, কথা বলতে ভালো পারে, কারণ ওই কালপুরুষের বাণী কারক, মানে কালপুরুষের কণ্ঠ, এটা এদের গলা খুব ভালো হয়, এরা কথা বলতে পারে খুব ভালো, আবৃত্তি করতে পারে, গান করতে পারে ভালো, এরা কবিতা লিখতে ভালো পারে, যে কোনো এরা সৃষ্টি করাটা এদের কাছে কোনো ব্যাপার নয়। যে কোনো সৃষ্টিশীল কাজ এদের কাছে যেন মনে হয় ছেলে খেলা, পুতুল খেলা মনে হয়। এখনই লিখতে বলো কিছু, 5 লাইন লিখতে বলো, 5 লাইনের জায়গায় 15টা লাইন লিখে দেবে, 50টা লাইন লিখে দেবে। সেটা কবিতা হতে পারে, গল্প হতে পারে, প্রবন্ধ হতে পারে, একদম লিখে একবারে ভরপুর করে দেবে একদম। আর যখন কেউ জানবে, শুনবে, পড়বে, বাবা এই মারাত্মক ব্যাপার, কে রে ভাই, এটা এদেরকে চিনতে পারেনি, এটা কবি রে, এই ব্যাপার, এই এদের চরিত্র। আর সেই জন্য এদেরকে অনেক আঘাত পেতে হয়। এরা দুনিয়াদারি জানে না, এই মানুষগুলো দুনিয়াদারি জানে না, সমাজের মানুষগুলোর সঙ্গে কিভাবে চলতে হয়, সমাজের মানুষকে কিভাবে ম্যানেজ করতে হয়, এরা বুঝতে পারে না, সহজে বুঝতে পারে না, এরা ঠকে যায় খুব। এই মানুষগুলো খুব ঠকে যায়। বিশ্বাসী মানুষ তো, মানে একবারে মহৎ মানুষ, উদার স্বভাবের মানুষ, তাই এরা সহজে লোককে বিশ্বাস করে আর ঠকে যায়। বিশ্বাস করলেই ঠকবে এরা খুব সাদাসিধে মানুষের দিকে খুব সহজে কনভিন্স করিয়ে নেয়, কাজ আদায় করিয়ে নেয়, এদেরকে দিয়ে ব্যবহার করে নেয়, এই এদের স্বভাব। ব্যাস বিশ্বাস করলো, বললো হ্যাঁ হয়ে যাবে, ভালো, ঠিক আছে ভাই তুমি খুব ভালো মনের মানুষ, তুমি এই কাজটা করবে, ব্যাস হয়ে গেল, আর করবে না, পাত্তাই দেবে না। এই হচ্ছে এদের স্বভাব। এরা সহজে লোককে বিশ্বাস করে ফেলে আর বিনিময়ে সব কিছু করে দেবে, বিনিময়ে কিছু পায় না, সব কিছু করে দেয়, জীবন উজাড় করে দেয়। এই এদের স্বভাব, কী করা যাবে। তো এই আমি বলবো তোমাদেরকে বলবো যে তোমাদেরকে কূটনীতিক হতে হবে, ডিপ্লোম্যাটিক হতে হবে, একটু সেলফিশ হতে হবে, কারণ তোমরা যে দুনিয়াদারি জানো না, নাহলে দুনিয়াদারি না জানলে বর্তমান সমাজে থাকা যাবে না। বর্তমান সমাজে বাঁচতে গেলে একটু ডিপ্লোম্যাটিক হতে হবে,
একটু কূটনীতিক হতে হবে, একটু স্বার্থপর হতেই হবে ভাই, এটা খুব দরকার বর্তমান সময়ের জন্য। এই রাশির মানুষরা না সৌন্দর্য প্রেমী, সৌন্দর্য বোধ এদের মধ্যে আছে, সুকুমার প্রবৃত্তি এদের মধ্যে আছে। এদের শিক্ষা জীবনটা খুব বাধার মধ্যে কাটে। বেশিরভাগ টাইমে দেখা যায় যে এরা শিক্ষাটাকে মানে প্রথাগত বা পুঁথিগত শিক্ষাটাকে এরা সম্পূর্ণ করতে পারে না, শিক্ষায় বাধা পড়ে। কিন্তু এরা খুব অধ্যাবসায়ী, পড়ুয়া হয়, খুব ভালো পড়তে পারে, কিন্তু পুঁথিগত বিদ্যা মাঝে মাঝে এরা কমপ্লিট করতে পারে না, এটা ওদের বড় ট্র্যাজেডি। আর এদের মনে খুব প্রেম থাকে, এরা কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত শিক্ষা লাভ করে। শিক্ষা লাভ করাটা এদের কাছে একটা প্যাশান, শখ, হবি, ভালো লাগার বিষয়, পছন্দের বিষয়। সে যে কোনো বিষয় হতে পারে। শিক্ষা তারা নেয়, শিক্ষা তারা নিতে চায়, সমাজ থেকে শিক্ষা নেয়, নিজের জীবন থেকে শিক্ষা নেয়, অন্য মানুষের জীবন থেকে শিক্ষা নেয়, কোনো বই থেকে শিক্ষা নেয়। এইরকম এই এদের স্বভাব। এরা মন থেকে প্রেমিক হয়, প্রায় ভাবজগতে হারিয়ে যেতে চায়। এরকম স্বভাবের বলে, এরকম মানসিকতার হয় বলে এরা সাংসারিক জীবনে মাঝে মাঝে এদের কষ্ট হয়, মাঝে মাঝে সাংসারিক জীবনে এদের আর্থিক কষ্ট হয়। ধীরে ধীরে যখন রাগ এদের বৃদ্ধি পায়, যখন এরা উত্তেজিত হয়, তখন এদের সামলানো খুব কঠিন হয়ে পড়ে, তখন তারা নিজেই নিজের বিপদ ডেকে আনে। এই জাতক জাতিকারা, এই রাশির জাতক জাতিকারা নিজের জ্ঞান সর্বদা কর্মের মধ্যে ফুটিয়ে তুলতে ভালোবাসে। এদের মন সর্বদা প্রেমে ভরপুর থাকে, প্রেমের নেশায় থাকে ভরপুর। তো বিপরীত লিঙ্গের প্রতি এদের খুব আকর্ষণ থাকে। তবে কি এদের না প্রেমটা খুব সফল হয় না, প্রেমে এরা আঘাত পায়, বেশিরভাগ ক্ষেত্রে পায়, 98% ক্ষেত্রে এরা প্রেমে আঘাত পায়। একটু সাজসজ্জা পছন্দ করে, একটু মানে শৌখিনভাবে চলতে চায়, গানের প্রতি এদের একটা, সঙ্গীতের প্রতি এদের একটা খুব রুচি থাকে, পছন্দ থাকে, ভালোবাসা থাকে। যে কোনো গান এরা, সেটা রাগ সঙ্গীত হতে পারে বা যে কোনো গান, অন্য টাইপের গান এরা পছন্দ করে। সুর মানে অ্যাকচুয়ালি সুর, মেলোডিয়াস যে গানগুলো আছে সেই গানগুলো এরাকে খুব ভালোবাসে। এরা মাঝে মাঝে যে কাজে হাত দেয় সেই কাজটাকে কমপ্লিট করতে পারে না উদ্যমের অভাবে, বা মানে একটু কি বলবো, সাহসের অভাবে এরা কাজগুলো, বা পারিপার্শ্বিক চাপের কারণে এরা যে কাজগুলো হাত দেয় মাঝে মাঝে সেই কাজগুলো সম্পন্ন করতে পারে না। ভ্রমণ প্রিয় হয়, কিন্তু ভ্রমণের মধ্যে বা মাধ্যমে তারা অভিজ্ঞতা বা জ্ঞান তারা সঞ্চয় করতে চায়। এদের জীবনে সেভিংস খুব একটা হয় না, মানে যা আয় করে তাই ব্যয় করে ফেলে। শৌখিন দ্রব্য কিনতে ব্যয় করতে ভালোবাসে, আবার শৌখিন লাইফস্টাইল এরা লিড করে এবং তার জন্য এরা বেশি ব্যয় করে ফেলে। এদের দাম্পত্য জীবন মোটামুটি, দাম্পত্য জীবন খুব একটা ভালো হয় না। এদের বিপরীত লিঙ্গের যে সাথী হয়, জীবন সাথী হয়, তারা কিন্তু খুব একটা মিষ্টি ভাষীর হয় না, তারা খুব কর্কশ স্বভাবের, খুব মুখরা, দজ্জাল এরম বলা যায় আর কি। জীবন সাথী যারা হয় এদের জীবনে, তারা কটকট করে কথা বলে ভাই, এই কথার জালে এমন এদের জড়িয়ে দেয়, এরা হাঁসফাঁস করে, আর এই কথার জন্য এরা মানসিকভাবে আঘাত পায়, মানসিকভাবে অশান্তির মধ্যে থাকে আর বিপর্যস্ত হয়ে থাকে। দাম্পত্য জীবন মিডিয়াম। অ্যাকচুয়ালি এদের যে জীবনসাথী হয় না, তারা এদেরকে ডমিনেট করে আর ডমিনেট করতে চায়, আর এরা সেটা মানতে পারে না, ফলে তখন বিপদ বাড়ে, সমস্যা বাড়ে। এদের এই রাশির মানুষরা ভাবজগতে বাস করে বলে সাংসারিক জ্ঞান কম থাকে, এবং তার জন্য এরা জীবনসাথীর কাছে এরা সবসময় একটা গঞ্জনা মানে যে একটু ওই কথা শোনে, প্যাঁক মেরা যে কথাগুলো হয় সেই কথাগুলো এরা শুনতে পায় বা শুনতে হয় ওদের।
কারণ এরা খেয়ালি মানুষ, নিজের খেয়ালে মতো থাকে। কোনো গায়ক হলে ওই গান নিয়ে পড়ে থাকলো, কোনো অভিনেতা হলে অভিনয় নিয়ে পড়ে থাকলো, কোনো ছবি আঁকার লোক হলে ছবি নিয়ে পড়ে থাকলো। এই সব ব্যাপার, যে জিনিসটা নিয়ে এরা থাকে, এরা সেটা নিয়েই থেকে যায় সারাদিন। ফলে সংসারটাকে তারা সামলাতে ভালো করে পারে না। ওই সাংসারিক বুদ্ধিও নেই, বিষয়ী বুদ্ধি নয় এদের। তো বিষয়ী যেহেতু নয়, তাই তাদের সংসারের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হয়। তাই জন্য বিপরীত লিঙ্গের মানুষেরা, বিশেষ করে তাদের জীবনসাথীরা পছন্দ এদের করে না। আর প্রথম দিকে খুব অ্যাট্রাকটিভ চেহারার জন্য আকৃষ্ট হয় ওদের প্রতি সবাই, ভালো ভাবে যে অনেক ভালো হবে, রোম্যান্টিক হবে, কিন্তু তারপরে গোড়ায় গলদ, তারপরেই বুঝতে পারে যে এরা ফাঁপা। এই ব্যাপার, ফাঁপা মানে কি, মন থেকে ফাঁপা নয় তারা, তাদের কাজটা সাংসারিক লোক নয়। ওই যে বললাম না, প্র্যাকটিক্যাল মাইন্ডেড নয় তারা, ভাব জগতে বাস করে, কল্পনা বিলাসী রোম্যান্টিক মানুষ, স্বপ্নচারী, স্বপ্ন দেখতে ভালোবাসে। এই ওদের স্বভাব। না হলে ক্রিয়েট করবে কি করে? ক্রিয়েটিভ মাইন্ড হতে গেলে ভাব জগতে বাস করতেই হবে, একটু কল্পনাপ্রবণ হতেই হবে। এবং সেটা করতে গিয়ে দেখা যায় যে এতটাই সময় চলে যায় যে সংসারে মানে বউ বলল, হ্যাঁ গো বাজারটা এনে দাও, বাজার করতে গিয়ে বাজারটা করা হলো না, যদিও বা আবার দুটো কথা শুনে বাজারে গেল, থলিটা হাতে নিয়ে 5টা জিনিসের মধ্যে 2টো জিনিস ভুলে গেল আনতে। আবার বাড়ি এসে আবার বউয়ের কাছে বকা খেলো। যেমনি বউয়ের কাছে বকুনি খেলো, তেমনি মনটা ঝিমিয়ে গেল। ব্যাস, সো আপনার তখন রাগ করে শুয়ে পড়লো, কি হয়তো আবার বাড়ি থেকে বেরিয়ে গেল, আবার হয়তো যে কাজটা করছিল সেটাই দিল ঘেঁটে গোল করে দিল, ছবি আঁকছিল হয়তো ছবিটা কেটে দিল, গান শুনছিল গানটা বন্ধ করে দিল, দিয়ে আবার বললো সব বেরো, ভেঙে যাচ্ছি সব। এই ব্যাপার, এই হচ্ছে এদের জীবন, এই ওদের দাম্পত্য জীবন, এদের সাংসারিক জীবন ভালো নয়। এরা চায় তখন মুক্তি, হাঁসফাঁস করে এদের জীবনটা, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, দাম্পত্য জীবন প্রেম নিয়ে পরে একটা ভিডিও বানিয়ে দেব, তোমরা দেখো। এরা এই রাশির মানুষেরা অন্ধের মতো ধর্ম মানে না, ধর্ম মানে এরা ধার্মিক, কিন্তু অন্ধের মতো বিশ্বাস করে না, একটু ধর্মভীরু, কিন্তু প্রবল ধর্মের প্রতি আসক্ত থাকে। কীরকম ধর্ম? মানব ধর্ম। এরা মনে করে এরা ভীষণ বেশ, এদের খুব শক্তপোক্ত। কোনো আচার বিচার, ধর্মের কোনো আচার বিচার এরা মানে না, কিন্তু ধর্মটাকে মানে, মানব ধর্মকে মানে এরা। আধ্যাত্মিক জগতের মানুষেরা, আর আধ্যাত্মিক জগতের সঙ্গে এদের নিজেদের সম্পর্ক খুঁজে নিতে পারে খুব সহজেই, কারণ এদের মধ্যে বলেছি ধর্ম, দর্শন, প্রতিভা, সৃষ্টিশীল মাইন্ড এদের জন্মগতভাবে এদের থাকে, ইনপুট করা থাকে। জন্ম নিয়েছে মানে এদের সঙ্গে থাকবে, বৃষ রাশিতে জন্ম নিয়েছে মানে এই গুণগুলো থাকবেই, তাই তাদেরকে বাইরে থেকে কিছু শেখাতে হয় না। নিজের ইষ্ট দেবদেবীর প্রতি খুব শ্রদ্ধা থাকে। বৃষ রাশির ইষ্ট দেবদেবী আবার বললাম ভোলেনাথ আর মাতা পার্বতী। তো এদের প্রতি তাদের খুব ভক্তি থাকে। আর এরা হচ্ছে যে নিজের যে ইষ্ট দেবী বা দেবতা তাদেরকে এরা আপনজন বলে মনে করে, মাতা পিতা বলে মনে করে, এরা এদের সব কিছু বলে মনে করে। তাদের মানে এই মানুষরা ওই দেবদেবীকে মনে করে তাদের গাইড, পথপ্রদর্শক। জীবনে কোনো এক সময় তারা ইষ্ট দেবদেবীকে দর্শন করার জন্য পাগল হয়ে ওঠে। ইষ্ট দেবদেবীকে বাবা বা মা, পিতা মাতা ভেবে তাদের জন্য তাদের প্রতি মানে ভালোবাসা রেখে একটা বেশ স্বর্গের মতো দৈবিক অনুভূতি তৈরি করে নিজের হৃদয়ে। তারপর কেউ আছে বৃষরাশির মানুষরা যে তারা জীবনের শেষ প্রান্তে গিয়ে তাদের ইষ্ট দেবদেবীকে দর্শন করে থাকে। এরা ধর্মের পথে চলতে ভালোবাসে, ধার্মিক মানুষ এরা, সৎ মানুষ, পরিশ্রমী মানুষ, বুদ্ধিমান মানুষ, প্রতিভাবান মানুষ। এরা একদম সহজ সরল মানুষ, উদার মহৎ মনের মানুষ। তাই এদের মধ্যে ধর্মভীরু থাকে এবং কোনটা ভালো কোনটা মন্দ বা সৎ অসৎ এই জ্ঞানটা তাদের মধ্যে প্রবল থাকে। তাই তাদের মানুষ চিনতে অসুবিধা হয় না, বা তাদের কি বলবো সহজে বিপদগামী করানো যায় না। তাদের সন্তানরাও তাদের মতো হয়, সন্তানরাও তাদের মতো ধার্মিক হয়। কোনো আচার বিচার না মানলেও সন্তান তাদের যে সন্তান হয় তারা সেই সন্তানরাও ওদেরকে দেখে শেখে, ওদের চিন্তা ভাবনা নিয়ে বড় হয় এবং তারাও ওদের মতন ধার্মিক হয় এবং সুসন্তান হয়ে ওঠে।
ভোজন রসিক, এই বৃষ রাশির মানুষেরা ভোজন রসিক, খেতে খুব ভালোবাসে, বিশেষ করে মিষ্টি খেতে ভালোবাসে। গুরুপাক আহারের প্রতি বেশ ভক্ত। হ্যাঁ, তো কেউ কেউ এদেরকে মজা করে পেটুক বলে থাকে। তো আহারের প্রতি আমি বলবো তোমাদেরকে না, আহারের প্রতি একটু সংযমী হও, এটা খুব তোমাদের প্রয়োজন। বেশিরভাগ মানুষের বিশেষ করে বৃষ রাশির মানুষেরা পেট ও বুকের রোগে ভুগে থাকে, আমাশয় রোগে ভুগে থাকে, ঠান্ডা লাগা রোগে ভোগে, কাঁধে পীড়া থাকে, একটু নার্ভের সমস্যা থাকে, কণ্ঠনালীতে একটু সমস্যা থাকে, মুখে মধ্যে কোনো সময় ইনফেকশন হয়, এখানে একটু সমস্যা দেখা দেয়। এই রাশিচক্রে যারা জন্মগ্রহণ করেছো তাদের গ্রহগণ মোটামুটি ভালো অবস্থায় থাকে। আর যে গ্রহগুলো এদের জন্য ভালো সেগুলো হলো শনি, রাহু ও শুক্র, এদের জন্য মিত্র গ্রহ। এরা কিন্তু সারা জীবন এদের সাপোর্টে থেকে এদেরকে জীবনে অনেক এগিয়ে দেয়, সৃষ্টিশীল কাজে সাহায্য করে। আর তারপর এরা সাধনায় বেশিরভাগ সময় শেষ বয়সে কাটায়, সাধনায় মগ্ন থাকে। এদের জীবনে আধ্যাত্মিক দর্শন বা আধ্যাত্মিক মনোভাব খুব প্রবল থাকে, তারা আধ্যাত্মিকতাকে ভালোবাসে। তারপর হচ্ছে গিয়ে গুপ্ত কোনো জ্ঞান তারা আহরণ করতে চায়, গুপ্ত জ্ঞান, তারপরে ইহলোক পরলোক প্রভৃতি বিষয়ে চর্চা এরা খুব করতে ভালোবাসে। অনেক বৃষ রাশির মানুষকে দেখেছি তারা প্ল্যানচেট করতে পারে বা করতে চায়, তারা বড় মনোবিদ। তারপর গুপ্ত কোনো তন্ত্র ক্রিয়া করতে ভালোবাসে। এই ছিল বৃষ রাশির মানুষদের চরিত্র। আমি মনে করি যে এই বৃষ রাশির মানুষরা সবার থেকে আলাদা হয়, সবার থেকে আলাদা মানে এরকম সেন্সে যে এদের চরিত্র এমন একটা ইউনিক চরিত্র, এমন একটা বিরল চরিত্র, যে চরিত্র দ্বারা তারা নিজের জীবনে সমস্ত বাধাকে কাটিয়ে উঠে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করে, সমাজের গণ্যমান্য ব্যক্তি হয়ে ওঠে, সফল ব্যক্তি হয়ে ওঠে। তারপর তারা নিজের পরিচিত হয়ে শেষ জীবনে তারা সমস্ত কামনা বাসনাকে চরিতার্থ করে ইষ্ট দেবদেবীর প্রতি তারা নিবিষ্ট চিত্ত হয়ে শেষে ঈশ্বর দর্শন করে পরলোক গমন করে। এই হলো বৃষ রাশির গতিপথ, জীবনের গতিপথ। তো এই বৃষ রাশির মানুষদের এই বছর কেমন যাবে এইবার আমি বলতে শুরু করি। বর্ষফলের ভিডিও আমি শুরু করেছিলাম বলবো বলে, অনেকটা ভিডিও বড় হয়ে গেল শুধু এদের চরিত্র স্বভাব বলতে গিয়ে। যদি এদের গুণ সম্বন্ধে বলতে হয় তাহলে ভিডিও হয়তো 2 ঘন্টার হয়ে যাবে। তো এদের গুণের শেষ নেই, এদের চরিত্র এমনই চরিত্র। আমি এদের চরিত্র বর্ণনা করতে গিয়ে মনে করতে পারি যে এদের যে গুণ বলা যাবে না, মানে বলে শেষ করা যাবে না। সর্ববিদ্যায় পারদর্শী, সর্বকলায় এরা কুশলী। এরা যে কোনো কলা, যে মানে সহজে অবলীলায় যে কোনো কলাকে এরা রপ্ত করতে পারে, যে কোনো কলা। এত গুণ, এইরকম বিরল গুণের অধিকারী এরা, এত গুণ এদের মধ্যে আছে। তো আজকে আমি বিস্তারিত না গিয়ে আমি আজকে বর্ষফলটা আলোচনা করছি। প্রথমে আমি বড় গ্রহগুলোকে নিয়ে আলোচনা করব। বড় গ্রহগুলো কোনগুলো? গুরুদেব, শনিদেব, রাহু ও কেতু। বড় গ্রহ বৃহস্পতি কথা প্রথমে বলবো। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত, এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত তিনি থাকবেন তোমাদের দ্বাদশে মেষ রাশিতে। দ্বাদশে বৃহস্পতি থাকাকালীন একটু সমস্যা চলছিল, কিন্তু এইবার এপ্রিলের মাঝামাঝিতে গুরুদেব তোমাদের রাশিতে আসবেন। তোমাদের রাশিতে অর্থাৎ কেন্দ্রস্থানে গুরুদেব থাকছেন, তোমাদের রাশির সপ্তমে দৃষ্টি রাখবেন। তাহলে কি হবে? রাশিতে যখন গুরুদেব আর বৃহস্পতি আসবেন তখন সর্বদিক থেকে তোমাদের কল্যাণ সাধিত হবে, সর্বাঙ্গীন কল্যাণ হবে, সর্বদিক থেকে মঙ্গলময় জীবন কাটাবে। তারপর গুরুদেব সপ্তম দৃষ্টি রাখছেন, শুভ দৃষ্টি রাখছেন তোমাদের দাম্পত্য জীবনের দিকে, ব্যবসার দিকে। ব্যবসা ভালো হবে, অতি উত্তম অবস্থায় থাকবে। দাম্পত্য জীবনে তোমরা উন্নতি করবে, দাম্পত্য সম্পর্কে উন্নত হবে। আর দাম্পত্য জীবনে এই বছরে তোমরা অনেক অভিজ্ঞতা সঞ্চয় করবে, যেটা হবে মধুময়। সফল দাম্পত্য জীবন এবার এই বছর তোমাদের জন্য অপেক্ষা করছে।
তোমাদের রাশির পঞ্চমে গুরুদেবের দৃষ্টি থাকবে। পঞ্চমে অর্থাৎ কন্যা রাশিতে, যেখানে অলরেডি কেতুদেব আছেন, সেই কন্যা রাশিতে গুরুদেবের দৃষ্টি থাকলে তোমরা পঞ্চমে গুরুদেব দৃষ্টি মানে সন্তান ভালো থাকবে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে, উচ্চশিক্ষার জন্য তোমাদের ভালো সময়, তোমরা প্রেম তোমাদের ভালো হবে, তোমাদের ফিউচারে যদি তোমরা কিছু জ্ঞান অর্জন করতে চাও, বিশেষ করে গুপ্তবিদ্যা, তোমাদের এই গুপ্তবিদ্যার জন্য ভালো সময়। যারা গবেষণা কাজ করতে চাও তাদের জন্য এটা ভালো সময়, তোমরা এটা করতে পারো। তো এই পঞ্চম ভাব তোমাদের শুভ ভাব, এইভাবে দৃষ্টি থাকবে গুরুদেবের, তাই এই ভাবের সমস্ত পজিটিভ ফল তোমরা পাবে। এক কথায় বৃষ রাশির জন্য বলবো যে এই বছরটা আসছে শনির জন্য রাজযোগের বছর, অতি উত্তম একটা বছর বৃষ রাশির জন্য। বহু বছর পর এরকম একটা বছর তোমরা পেতে চলেছ, যে বছরে তোমরা জীবনের অনেক চাওয়া পাওয়া তোমরা পূর্ণ করতে পারবে, কামনা বাসনা পূর্ণ হবে, অনেক দিনের স্বপ্ন পূরণ হবে। এই হলো এবছরের বৃষ রাশির এক কথায় বর্ষফল। কিন্তু আমি আরও আলোচনা করছি, বড় বড় গ্রহগুলোর কথা বলেছি, তারপরে ছোটো ছোটো গ্রহগুলোর কথা বলবো, তারপরে ভাব বিচার করে দেবো 1 থেকে নিয়ে 12 পর্যন্ত, তারপরে প্রতিকার বলে ভিডিও শেষ করব। একটু বড় হবে ভিডিও, মন দিয়ে শোনো। আমি বলেছি যে একদিনে না হোক 3 দিনে ভিডিওটা শুনবে, কিন্তু যা বলবো তা ভালো লাগবে, এটা আমার গ্যারান্টি, প্রথমে বলে রেখেছি, তাই আবার শোনো মন দিয়ে। যাই হোক, এবার আসছি আমি বাকি রাশিগুলোর কথায়, বাকি গ্রহগুলোর কথায়। শনিদেব তোমাদের দশমে থাকছেন। দশমে শনিদেব থাকছেন মানে কেন্দ্রে থাকছেন। দশমে শনি, ওদিকে 1 নম্বরে গুরুদেব। 1 নম্বরে গুরুদেব থেকে আবার তোমাদের নবমভাবে দৃষ্টি রাখবেন। নবমভাবে মানে ভাগ্যভাবে দৃষ্টি রাখছেন। ভাগ্যভাবটা, নবম ভাবটা গুরুদেবের ভাব, গুরুর ভাব, পিতার ভাব, তাই তাদের আশীর্বাদ পাবে, তাদের সমর্থন পাবে, তাদের সাহায্য পাবে, পিতার শরীর ভালো থাকবে, পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি ঘটবে, পিতার থেকে কিছু লাভ হবে এবছরটা। যেহেতু গুরুদেবের দৃষ্টি থাকছে, নবম দৃষ্টি নবমে থাকছে, খুব ভালো সময়, অতি উত্তম সময় তোমাদের জন্য আসছে। আর তোমরা এবছর গুরু লাভ করবে, সদ্গুরু লাভ করবে, অনেকেই লাভ করবে। এবার শনিদেব তিনি দশমে থেকে দ্বাদশে দৃষ্টি রাখছেন, অর্থাৎ যারা কর্ম করতে চাও বিদেশে গিয়ে বা প্রবাসে গিয়ে, বাড়ি থেকে অনেক দূরে গিয়ে, তাদের জন্য এটা ভালো সময়। তোমরা বিদেশে গিয়ে কর্ম করতে পারো এবং সেখানে তোমরা সফল হবে, সেখান থেকে তোমরা ইনকাম করতে পারবে, বহু ইনকাম করতে পারবে, রাজযোগের ফল ফলবে। এবছর তোমাদের রাজযোগ ঘটবে তোমাদের জন্মছকে, এবং রাজযোগের ফল তোমরা পাবে, অনিবার্যভাবে পাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। শনির দ্বারা তোমরা এবার উপকৃত হবে, লাভবান হবে, শনির আশীর্বাদে তোমরা হৃষ্টপুষ্ট হবে, আর্থিক দিক থেকে হৃষ্টপুষ্ট হবে। শনি তোমাদের আশীর্বাদ করবেন, সমস্ত দিক থেকে সাহায্য করবেন, অনেক আনফিনিশড কাজ ফিনিশড হবে, অসমাপ্ত কাজ সমাপ্ত হবে। শনি তোমাদের মিত্র গ্রহ, রাজযোগকারী গ্রহ, তাই রাজযোগের ফল দেবেন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এবার আসছি রাহুর কথায়। রাহু থাকবে তোমাদের একাদশে রাহু, দারুণ 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 একটা গোচর, শুভ গোচর বৃষ রাশির জন্য। একাদশে রাহু বিদেশ থেকে ইনকাম দেবে। সোশ্যাল মিডিয়া, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে চাও বা চাইছো, বা যারা অলরেডি যুক্ত আছো, বা মিডিয়ার সঙ্গে যারা যুক্ত আছো, তাদের জন্য ভালো সময়। মিডিয়াতে যারা কাজ করছো, ম্যানেজমেন্টে যারা কাজ করছো, তাদের জন্য ভালো সময়, ওখান থেকে ইনকাম হবে। যারা প্রপার্টি ডিলিংসে কাজ করছো, তাদের জন্য ভালো সময়। যারা লটারির সঙ্গে যুক্ত আছো, ফাটকা ইনকামের সঙ্গে যুক্ত আছো, যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছো, কারেন্সি মার্কেটের সঙ্গে যুক্ত আছো, তাদের জন্য এটা ভালো সময়। করে যাও, এই বছর সারা বছর ইনকাম করে যাও, চুটিয়ে ইনকাম করে যাও, ফাটকা ইনকাম। এই মাসে খুব টাকা পাবে, হয়তো পরের মাসে আর পাবে না, এইরকম করে কাটাতে হবে। কিন্তু রেগুলার ইনকাম হবে না, কিন্তু যখন হবে এক লপ্তে অনেক টাকা হবে, যখন হবে না কিছুই হবে না, এটা মনে রেখো। তো সেই রকমভাবে খরচা করবে, সেরকমভাবে আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবে, তাহলে কোনো ক্রাইসিস হবে না।
এবার আসছি কেতুদেবের কথায়। কেতু পঞ্চমে আছে। পঞ্চমে কেতু থাকলে শুধু একটাই কথা বলবো যে পঞ্চমে কেতু বিদ্যায় দেয় বাধা, পঞ্চমে কেতু অসৎ সঙ্গ দেয়, কুসঙ্গ দেয়, পঞ্চমে কেতু নেশা করায়। তো সাবধান, কেতু তোমাদের শত্রু গ্রহ, মারক গ্রহ, তাই তোমাদের কেতু পঞ্চমে কেতু গর্ভপাত করায়। বাচ্চার জন্য একটু সাবধান থাকা দরকার আছে। যারা গর্ভবতী মহিলা আছো তাদের জন্য বলবো সাবধান থেকো। তোমরা ওই সময় শরীরের যত্ন নিও, বাচ্চা কেয়ার করো, ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত। ব্যাস এটুকু বলার ছিল। এইবারে আসছি ছোট গ্রহগুলোর কথায়। ছোট গ্রহগুলো যখন শুক্রদেব তোমাদের লগ্নপতি বা রাশিপতি যখন মঙ্গলের সঙ্গে যাবে তখন একটু সাবধান থেকো। আমি রাশিফলের যে ভিডিও আসবে প্রতি মাসে তখন আমি আপডেট করে দেবো। আমার চ্যানেলে চোখ রাখবে, টু দ্য পয়েন্ট বলে দেবো, যা বলবো তাই যদি ফলো করো অবশ্যই উপকৃত হবে, এটা আমার বিশ্বাস। এই বিশ্বাস থেকে বলছি তোমরা আমার চ্যানেলে চোখ রাখবে, আমি প্রতি মাসের ভিডিও দিয়ে যাব। শুক্রদেব তোমাদের রাশিপতি হওয়ার জন্য তোমাদের সাহায্য করবেন। শুক্র ও শনি তোমাদের এবার আছেন তোমাদের পাশে, সব দিক থেকে রক্ষা করবেন এবং সাহায্য করবেন, শুভ ফল দেবেন। রোগ ঋণ থেকে তোমরা মুক্ত হবে। এবার আমি এই বিষয়ে বিস্তারিত আসছি একটু পরে। বুধদেব তোমাদের দ্বিতীয়পতি, ধনস্থানের ধনপতি। তো একটু মানে মাঝে মাঝে ক্রাইসিস হতে পারে, কারণ ওখানে কেতুদেব আছেন কন্যা রাশিতে, তো তার কারকতাটা বহন করবেন। তবুও বলছি বুধ তোমাদের মিত্রগ্রহ হওয়ার জন্য সেরকম কোনো আর্থিক কষ্ট এবছর হবে না, কারণ তোমাদের এবার রাজযোগের বছর। শনি তোমাদের সমস্ত কিছু বাধা নিমেষে দূর করবেন। খালি আয় আর ব্যয়ের মধ্যে একটু নিয়ন্ত্রণ রেখো, ব্যাস তাহলেই হবে। কারণ ওদিকে দ্বাদশপতি মঙ্গলদেব মাঝে মাঝে রাহুর সঙ্গে মিলিত হয়ে আমাদের বুদ্ধিটাকে ভ্রষ্ট করার চেষ্টা করবে এবং ইনকামে একটু বাধা দেওয়ার চেষ্টা করবে, এটা মনে রেখো। বাকি আর কোনো দিকে চিন্তা করার কিছু নেই। কেতু, রাহু, শনি এদেরকে নিয়ে, এবং গুরুদেব তো তোমাদের সহায় আছেন, এটা বলার কিছু নেই। এবারে আসছি লগ্ন মানে 1 নম্বর থেকে 12 নম্বর ঘর পর্যন্ত যে ভাব বিচার সেটা নিয়ে। আমি দেখতে পাচ্ছি শুক্রদেবকে বললাম তোমাদের লগ্নপতি রাশিপতি হওয়ার জন্য, শুক্রদেব তোমাদেরকে সব দিক থেকে সাহায্য করার জন্য, শরীর স্বাস্থ্য ভালো রাখবে, রোগ ঋণ থেকে তোমরা মুক্তি হবে, রোগ থেকে মুক্তি পাবে, তোমরা রোগের জ্বালা থেকে মুক্ত হবে, ঋণ থেকে মুক্ত হবে, শত্রু পীড়া থেকে মুক্ত হবে। এইটা মানে মনে রেখো, খুব ভালো একটা ব্যাপার। আর্থিক পীড়া মানে দ্বিতীয়পতি বুধদেবের জন্য আর্থিক পীড়া থেকে মুক্ত হবে, সেরকম বড় কোনো ক্রাইসিস এবছর দেখা দেবে না। তৃতীয়পতি চন্দ্রদেব তোমাদের মাঝে মাঝে রাহুর সঙ্গে যখন গোচর করবেন তখন একটু হয়তো ভাই বোন বা পাড়া প্রতিবেশী বা আত্মীয়দের সঙ্গে একটু মাঝে মাঝে মালিন্য দেখা দেবে, কিন্তু সেটা বড় কিছু নয়, কারণ সেটা চন্দ্র মাত্র 2-1 দিনের জন্য গোচর করেন, তারপরে আবার চলে যান অন্য রাশিতে। তাই ওই সময় একটু সাবধান থেকো, ব্যাস। অন্য সময় বিশেষ তৃতীয় ভাব নিয়ে বিশেষ করে ভাবার কিছু নেই। 4th হাউস বা চতুর্থ ভাব রবিদেব, যখন রবি এপ্রিল মে মাসে যখন রাহুর সঙ্গে গোচর করবেন তখন একটু 4th হাউসের অর্থাৎ মানসিক শান্তি ও পারিবারিক শান্তি বিঘ্নিত হবে। একটু ওখানে ওই জায়গায় মায়ের শরীরে একটু স্বাস্থ্য অবনতি ঘটতে পারে ওই সময়টা, এই সময় একটু নজর রেখো। তখন সিজন চেঞ্জের সময় থাকে বা অত্যধিক গরমের সময় থাকে, ঠান্ডা গরম লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে, তখন তোমাদেরও ঠান্ডা লাগার একটা সম্ভাবনা থাকবে, বা ওই নিয়ে একটু শারীরিক সমস্যা দেখা দিতে পারে এবং তার জন্য পারিবারিক ও মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে। তো এবার পঞ্চমপতি বুধের কথা বললাম, পঞ্চম ভাবটাই বললাম যে সন্তানকে নিয়ে একটু সমস্যা দেখা দিতে পারে, যেহেতু ওখানে কেতু অলরেডি বিরাজমান। কেতু কোনো যে ব্যাপারকে নিয়ে সন্তানের সঙ্গে একটু দূরত্ব হতে পারে, মানসিক দূরত্ব হতে পারে বা ফিজিক্যাল দূরত্ব হতে পারে, যেমন সন্তান চলে যেতে পারে বিদেশে পড়তে বা বাইরে পড়তে যেতে পারে, তো সেই সূত্রে হয়তো একটু দূরত্ব হতে পারে, একটু মাঝে মাঝে মতবিরোধও দেখা দিতে পারে। তো সে নিয়ে চিন্তা করার কিছু নেই, কারণ কেতুদেব চলে গেলে আবার সব ঠিক হয়ে যাবে। 1 বছর পরে যখন চলে যাবে তখন সব আবার ঠিক হয়ে যাবে, তাই চিন্তা করার কিছু নেই। ওই সময়টা একটু সাবধানে ওই সময়টাকে সাবধানে হ্যান্ডেল করো, ব্যাস। ষষ্ঠপতি শুক্রদেব তোমাদের মিত্র গ্রহ, বলেছিলাম যে রোগ ঋণ রিপু এবং শত্রু থেকে মুক্তি দেবে, তাই ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই। সপ্তমপতি মঙ্গলদেব যখন রাহুর সঙ্গে গোচর করবে তখন দাম্পত্য জীবনে একটু সমস্যা দেখা দিতে পারে, ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। আর এবার আছি অষ্টমপতি গুরুদেব, তিনি তো আছেন সমস্ত কিছু মঙ্গল করার জন্য। অষ্টমপতি যেহেতু লগ্নে থাকবে, তাই ওখানে যে সমস্ত
মানে অষ্টম ভাবের যে সমস্ত বিষয়গুলো চিন্তা করার আছে, যেমন হচ্ছে যে হঠাৎ করে আকস্মিক কোনো দুর্ঘটনা ঘটতে পারে, শরীর নিয়ে একটু সমস্যায় মাঝে মাঝে পড়তে হতে পারে, যেহেতু তোমাদের শত্রু গ্রহ বৃহস্পতি, তাই মাঝে মাঝে শরীর নিয়ে একটু ভাবা ছাড়া বিশেষ কোনো ভয়ের কিছু নেই। বিশেষ করে পেটের রোগে তোমরা ভুগতে পারো এবছর, পেটের রোগে খুব ভুগবে, খাওয়া দাওয়ার অনিয়ম হবে, এইটা নিয়ে তোমরা একটু সাবধান থেকো। এবার নবমপতি আর দশমপতি শনিদেব তো চিন্তাই নেই, রাজযোগকারী বলেছি, রাজযোগকারী গ্রহ রাজযোগের ফল এবছর দেবে, তাই কর্ম এবং ভাগ্য শুভ থাকবে, ভাগ্য অনুকূল থাকবে, কর্ম অনুকূল থাকবে। কর্মজগতে এরা তোমরা এবছর মান সম্মান বাড়াতে পারবে, মান সম্মান বাড়বে, কর্মে উন্নতি, আয়ে উন্নতি, তারপর হচ্ছে যে কর্মজগতে বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় হবে এবং তাতে তোমাদের জীবনের চলার পথটা আরও সহজ হবে। বিভিন্ন মানুষের সঙ্গে পরিচয় হবে যারা তোমাদের বন্ধু হিসাবে কাজ করবে, যারা তোমাদের কাজে সাহায্য করবে। আর এবার আসছি একাদশপতি বৃহস্পতি। একাদশপতি বৃহস্পতি তিনি থাকবেন তোমাদের লগ্নেই, তাই আয় নিয়ে কোনো চিন্তা করার কিছু নেই, অলরেডি ওখানে রাহু আছে। আয় তো হবেই, কিন্তু রাহু যেখানে বিরাজমান, তাই আয় এবার লাগাম ছাড়া হবে, অনেক আয় হবে, কিন্তু ওই যে বললাম রেগুলার নাও হতে পারে, তাই বলছি যখন আয় হবে তখন সমঝে চলবে। এরকম ভেবো না যে এরকম আয় সব সময় হবে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। ধরো কোনো প্রপার্টি ডিলার এবছর একটা প্রপার্টি বিক্রি করেছে, বা তার মধ্যে তার একটা ডিল হয়েছে, সেই ডিলটাকে সাকসেসফুল করার জন্য সে হয়তো 1 লাখ টাকা পেয়ে গেল। এবার 1 লাখ টাকা এখন পেয়ে গেল, এটা আবার কাল হবে বা পরের মাসে হবে সেরকম কিন্তু নাও হতে পারে, এই বিষয়টা মাথায় রেখো। আর দ্বাদশপতি মঙ্গলদেব তোমাদের সপ্তমপতি হওয়ার জন্য ব্যবসায় মাঝে মাঝে একটু মন্দার দেখা দিতে পারে, ওই রাহুর সঙ্গে যখন গোচর করবে তখন। রাহুর সঙ্গে যখন মঙ্গলদেব থাকবেন তখন তোমাদেরকে বলবো যে সাবধানে গাড়ি চালাবে, আর লাল গাড়ি তোমরা ব্যবহার কখনো করবে না, আর ঋণ করে কোনো গাড়ি বা ফিনান্সে কোনো গাড়ি তোমরা কিনবে না। এবার আমি সবশেষে বলবো যে বৃষরাশির কিছু শুভ বর্ণ বা শুভ রত্ন সম্বন্ধে। শুভ বর্ণ সবসময় বলেছি সাদা, নীল, সবুজ। শুভ ধাতু রূপো এবং প্লাটিনাম। শুভ রত্ন হীরা, পান্না, সাদা জারকন আর নীলা। শুভ তিথি ষষ্ঠী, দ্বাদশী। শুভ দিক উত্তর দিক। শুভ তারিখ হচ্ছে যে 6, 14, 24, এইসব তারিখগুলো যে কোনো মাসের, সেটা ইংরেজি বা বাংলা। আর শুভ বার শনিবার। অশুভ মাস অঘ্রাণ মাস। শত্রু রাশি সিংহ রাশি, ধনু রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, এরা হচ্ছে শত্রু রাশি। যাই হোক, এবং মেষ রাশি। তো এই হলো তাদের কিছু বিষয় মনে রাখার জন্য আমি বললাম। এবার আসছি রুদ্রাক্ষের ব্যাপারে। রুদ্রাক্ষ যদি কেউ কখনো ধারণ করতে চাও তাহলে বলবো যে তোমাদের সবসময় দরকার হচ্ছে একমুখী রুদ্রাক্ষ। যদি এর বাইরেও কিছু নিতে চাও তাহলে অবশ্যই এক্সপার্টের পরামর্শ নিয়ে জন্মছক বিচার করিয়ে রুদ্রাক্ষ ধারণ করবে। আর বলবো যে তোমাদের শুভ রত্ন সবসময় হীরা, যদি না পারো তাহলে সাদা জারকন পড়বে, অবশ্যই পড়বে, তাহলে কিন্তু সব দিক থেকে রেহাই পাবে, সমস্ত অশুভ দিকগুলো তোমাদের থেকে চলে যাবে। আর যেটা বলবো যে বৃষ রাশির মানুষরা এবছর সারা বছর এনজয় করো, খুব ভালো একটা মাস এসেছে, ভালো একটা সময় আসছে, তোমরা সব দিক থেকে সফল হবে, কোনো চিন্তা নেই। তো আজকে বন্ধুরা এটুকু থাক।